আমন্ত্রণ ইয়াং নাইট অনুষ্ঠানে যারা আমাদের সঙ্গে আছেন সবার প্রতি শুভেচ্ছা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি নিয়ে তরুণদের আগ্রহ আছে এবং আমি সারাদিনই আজকে যাদের সাথে কথা বলেছি বা যারা বয়সী তরুণ তারা কিন্তু এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। বিশেষ করে সারা বাংলাদেশে আজকে এই বিষয়টি নিয়ে উদযাপন করা হচ্ছে এবং এটি নিয়ে অনেকে রাস্তায় ভোগান্তি উদযাপনের কী বল মিছিল হয়েছে, এখানে রাস্তায় যানজট ছিল, সেটি নিয়ে অনেকে ভোগান্তিতে পড়েছিলেন। অনেকে আবার এই উদযাপনকে ভালোভাবে দেখছেন, এর মধ্যে কী বলবো যে এর মধ্যে আশার অনেক কিছু দেখছেন। সব কিছু মিলে এটা নিয়ে সারাদিনই নানা ধরনের আলোচনা হচ্ছে, টেলিভিশন পত্রিকা নিশ্চয়ই আগামীকাল আপনারা দেখতে পারবেন, অনেক বিশ্লেষণ হচ্ছে। তরুণরাও এই বিষয় নিয়ে কথা বলছেন, বলতে চান। ইয়াং নাইট তরুণদের প্ল্যাটফর্ম, আমরা তরুণদের চোখ দিয়ে এই কি বলবো আজকের এই বাংলাদেশ যে উন্নয়নশীল দেশে প্রবেশ করেছে এবং সেটি যে উদযাপন করা হলো আজকে না মানে বৃহস্পতিবার, সেই বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে দুজন আছেন। আমাদের সঙ্গে স্টুডিওতে যিনি আছেন তিনি নাম আবুল কাশেম, তিনি দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার এবং বিজনেস বিট করেন, কাজেই তার কাছে আমরা এই সময় বিস্তারিত জানতে পারবো। এবং আমাদের সাথে স্কাইপের মাধ্যমে যোগ দিচ্ছেন গালিব ইবনে আনোয়ারুল আজিম। গালিব, আমাকে শুনতে পাচ্ছেন? গালিব, আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, মনে হচ্ছে অডিও একটু সমস্যা হয়েছে। আমরা নিশ্চয়ই এর মাঝখানে আবার কানেক্ট হতে পারলে আমরা তার সাথে যোগাযোগ করব। একটু এবং দর্শক একটু জানিয়ে দিচ্ছি, আজকে আমাদের অনুষ্ঠানের নামটা আমরা ঠিক করেছে, মানে সাবজেক্ট দিয়েছে এরকম যে কিসিঞ্জার ভুল বলেছিলেন। হেনরি কিসিঞ্জার বাংলাদেশ স্বাধীনতার পর বলেছিলেন যে বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি। আজকে স্বাধীনতা এতদিন পরে সে আসলে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নয়। অনেকে বলছেন যে বাংলাদেশকে অনেকে রোল মডেল হিসেবে, উন্নয়নের রোল মডেল হিসেবে দেখেন। সেই বিষয়টি নিয়েও কথা বলবো। আমি একটু আবুল কাশেম আপনার কাছ থেকে শুরু করতে চাই। সেটা হচ্ছে এই যে আজকে উন্নয়নশীল দেশে প্রবেশ উপলক্ষে উদযাপন করা হলো, কিন্তু আমরা জানি যে 2024 সালে গিয়ে আসলে জাতিসংঘ তার স্বীকৃতিটা দেবে যে বাংলাদেশ উন্নয়নশীল দেশে। তাহলে 2018 সালে এই উদযাপনটা কেন? আমি এ প্রসঙ্গে বলবো, তার আগে একটু উন্নয়নশীল দেশ প্রসঙ্গে বলতে চাই যে 1960-এর দশকে প্রথম হচ্ছে উন্নয়নশীল এবং স্বল্পোন্নত দেশের ধারণাটা 1960-এর দশকে বিশ্ব অর্থনীতিবিদরা চিন্তা করছিলেন যে পৃথিবীর অনেক দেশ আছে, অনেক গরিব। তারা চিন্তা করলো যে ধনী দেশগুলোর উচিত এসব গরিব দেশগুলোকে কিছু সহায়তা করা। তখনই হচ্ছে যে এই স্বল্পোন্নত দেশের বা লিস্ট ডেভেলপিং কান্ট্রির ভাবনাটা তাদের মাথায় আসে যে আমরা একটা ক্যাটাগরি করব যেখানে গরিব দেশগুলি থাকবে এবং ধনী দেশ বা যারা উন্নয়নশীল দেশ আছে তারা তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করবে। এই ভাবনা থেকে 1971 সালে প্রথম লিস্ট ডেভেলপিং কান্ট্রি বা এলডিসির একটা তালিকা করে জাতিসংঘ। শুরুতে তখন 28টা দেশকে এই তালিকায় রাখা হয়েছিল। আপনি জানেন যে বাংলাদেশ হচ্ছে 71 সালে 16 ডিসেম্বর স্বাধীনতার পর 1974 সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করেছে এবং সেই কারণেই বাংলাদেশ 1975 সালে এই তালিকায় ঢুকেছে। তার আগেও মানে 71 থেকে 75 পর্যন্ত বাংলাদেশ এলডিসি ছিল, কিন্তু যেহেতু জাতিসংঘের সদস্য পদ ছিল না বাংলাদেশে, সেহেতু ওই তালিকায় তখন ঢুকতে পারেনি। তো আমরা তখন থেকেই চেষ্টা করছিলাম যে আমাদের অবস্থার উন্নয়নের জন্যে। তো অবশেষে গত 16ই মার্চ জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি তারা বৈঠক করে আমাদেরকে জানিয়েছে যে 3টা শর্ত, মাথাপিছু জাতীয় আয়, মানব সম্পদ উন্নয়ন সূচক এবং অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক, 3টা সূচকের যে কোনো 2টা সূচকের শর্ত পূরণ করলে একটা দেশ এই ক্যাটাগরিটা উত্তরণের সুপারিশটা পায়। বাংলাদেশ হচ্ছে পৃথিবীর মধ্যে একমাত্র দেশ যে 3টা শর্তই একই সঙ্গে পূরণ করে এই উত্তরণের সুপারিশটা পেয়েছে। আমরা জানি যে সিডিপি এই কমিটি হচ্ছে প্রতি 3 বছর পর পর মিটিং করে। 18 সালে মিটিং হলো, এদের পরবর্তী মিটিং হবে 2021 সালে। আচ্ছা, এবং আমরা যে 3টা শর্ত পূরণ করলাম, এই 3টা শর্তের মধ্যে অ্যাটলিস্ট 2টা শর্ত যদি হচ্ছে আমরা নিচে নেমে না যাই, যে মানদণ্ড আছে সেই মানদণ্ড থেকে যদি নিচে নেমে না যাই, তাহলে হচ্ছে আমরা 21 সালেও এটা মানে উত্তীর্ণ হতে পারলাম, তারা ধরে নেবে। এবং জাতিসংঘের আরেকটা কমিটি আছে ইকুসক, সিপিডি তখন ইকুসককে জানাবে যে বাংলাদেশ তাদের শর্ত পূরণ করেছে, সুতরাং তাকে ডেভেলপমেন্ট কান্ট্রি হিসেবে স্বীকৃতি দেওয়া যায়।
এটা 2021 সালে বলবে, এবং ইকুসক তখন এটা অ্যাপ্রুভ করে জাতিসংঘের সাধারণ পরিষদে পাঠাবে, এবং 2024 সালে সাধারণ পরিষদ যে অধিবেশন হয় সেই অধিবেশনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা করবে। এটা হচ্ছে প্রসেস। এখন বাংলাদেশ যে উদযাপন করলো, তাহলে কি আমরা কি বলা যায় যে আসলে আজকে যেটা উদযাপন মানে বৃহস্পতিবার যেটা উদযাপন করলাম সেটি আসলে যে আমরা যে ক্রাইটেরিয়াগুলো পূর্ণ করতে পেরেছি সেটির উদযাপন? হ্যাঁ, পূর্ণ করতে পেরেছে, এবং হচ্ছে যে আমরা একমাত্র স্বল্পোন্নত দেশ যে 3টা শর্তই একই আচ্ছা। সঙ্গে পূরণ করতে পারছে। আপনি জানেন যে বাংলাদেশের সাথে আরও 2টা দেশ এই প্রাথমিক সনদ পেয়েছে, একটা হচ্ছে মিয়ানমার আর একটা হচ্ছে লাওস। তারা হচ্ছে 2টা শর্ত পূরণ, তারা প্রত্যেকটা এই 2টা দেশে 2টা করে শর্ত পূরণ করতে পারছে, 3টা শর্ত কেউ পূরণ করতে পারে না। এবং মায়ানমারের থেকে 3টা সূচকে বাংলাদেশের অবস্থান ভালো। লাওসের ক্ষেত্রে শুধু ওদের মাথাপিছু একটা আমাদের বাংলাদেশের তুলনায় একটু বেশি। তো এটা আর উদযাপনের হচ্ছে আরেকটা বড় কারণ যেটা আমার মনে হয় যে এবছরই নির্বাচন, এবছর শেষের দিকে নির্বাচন। তো বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলি হচ্ছে তাদের সময়ে যে অর্জনটা হয় সেটার ক্রেডিট নিতে চায়, এবং স্বাভাবিকভাবে সরকারও সেটা নেবে, এবং এটা নেওয়াটা দোষের কিছু না অবশ্যই। এবং দেশের মানুষকে জানানো, উদযাপনের মাধ্যমে দেশের মানুষ হয়তো আরও বেশি জানতে পারছে। না হলে জাতিসংঘ, আপনি জানেন যে 16 তারিখে হচ্ছে এই স্বীকৃতিটা পেয়েছি আমরা, এবং ওই দিন বা তার পরের দিনের পত্রপত্রিকা টেলিভিশনের খবরে হচ্ছে এটা অত বেশি হাইলাইটেড ছিল না, ছিল কিন্তু আজকের মতন হাইলাইটেড এটা ছিল না। এবং আজকে যারা হচ্ছে আনন্দ উদযাপনে শরিক হয়েছেন এবং যারা শরিক হন নাই, দুজনেই কিন্তু বিষয়টা জেনেছেন। যিনি শরিক হন নাই তিনি হচ্ছে হয় ভোগান্তিতে পড়েছেন, হ্যাঁ, অথবা আজকে রাস্তায় বেরোনো যাবে না, আগে থেকে অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে আজকে প্রচারটা হয়েছে, নেগেটিভ পজিটিভ দুটো মিলে প্রচারটা হয়েছে। বিষয়টা পজিটিভ, কিন্তু এটা হচ্ছে যে মানুষের দুর্ভোগের কারণে এটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে অনেকের মধ্যে। আমাদের টেলিভিশন রিপোর্টও দেখেছি যে আপনাদের টেলিভিশনে দেখলাম যে বরিশালের একজন তার চাচাতো ভাই মারা গেছে, তিনি বাড়ি যাবেন, যেতে পারছেন না। আর অনেক রুগী অ্যাম্বুলেন্সে আটকে থাকে। এটা আসলে যে মানে ছুটির দিন এই উদযাপনটা না করার কারণে যে ভোগান্তিটা হয়েছে, এবং বাংলাদেশে ঢাকা শহর একটা জনবহুল শহর, এবং আমরা জানি যে বৃহস্পতিবারে এমনিতেই হচ্ছে জ্যাম থাকে। আচ্ছা, এটা নিয়ে একটু কথা বলবো। আমি একটু জানতে চাচ্ছি, আপনি বলছিলেন যে নির্বাচনের বছর সরকারের একটা তাগিদ আছে তার অর্জনগুলো এই বছরে সাধারণ মানুষের কাছে আরো বেশি পৌঁছে দেয়া। এই যে আমরা বলছি উন্নয়নশীল দেশ, সাধারণ মানুষের যত লোকের সাথে কথা বলেছে সবারই কিন্তু একটা প্রশ্ন যে আমার কি লাভ, মানে ব্যক্তি জীবনে বা মানুষের যে সামাজিক জীবনে এই উন্নয়নশীল দেশ সবার ইম্প্যাক্টটা কী রকম? আচ্ছা, আমি এই প্রসঙ্গে বলি যে আমরা 2015 সালে মধ্যমায়ের দেশে পা রেখেছি। মধ্যমান মানে হচ্ছে নিম্ন মধ্যমায়ের দেশের, এখানে হচ্ছে স্বল্পোন্নত দেশ, স্বল্প আয়ের দেশ, নিম্ন মধ্যমায়, মধ্যমায় এবং হচ্ছে উচ্চ মধ্যমায়। এটা হচ্ছে আপনার বিশ্ব ব্যাংকের একটা 4টা ভাগ। এটা বিশ্ব ব্যাংক কিন্তু হচ্ছে কোনো দেশকে বাড়তি সুবিধা দেওয়া বা না দেওয়ার জন্য এই ক্যাটাগরিটা করে না। সে হচ্ছে বিশ্ব ব্যাংক গ্লোবালি হচ্ছে ঋণ দেয়। আচ্ছা, সে তার ঋণ দেওয়ার সুবিধার জন্য এই 4টা ভাগ করছে। যে দেশ যত গরিব তার ঋণের ক্ষেত্রে বিশ্ব ব্যাংক সুদ নেয় তত কম। এবং আমরা জানেন যে আমরা হচ্ছে নিম্ন মধ্যমায়ের পা রাখার পরে বিশ্ব ব্যাংক তাদের ঋণের সুদ হার বাড়িয়ে দিয়েছে। এটা ওই দিক দিয়ে বিবেচনা করলে আমাদের জন্য ক্ষতিকর হয়েছে। আবার আমরা এখন যদি উন্নয়নশীল দেশ হই, আমরা এখন স্বল্পোন্নত দেশ হিসেবে জাতিসংঘ বা WTO, আদার মাল্টিন্যাশনাল ডোনার এজেন্সি থেকে আমরা অনেক সুযোগ সুবিধা পাই। যেমন আমরা WTO সদস্য হিসেবে আমরা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের যে এভরিথিং বাট আর্মস ফ্যাসিলিটিস, অস্ত্রবাদী যে কোনো পণ্যই আমরা রপ্তানি করি না কেন আমরা হচ্ছে শুল্কমুক্ত সুবিধা পাই। যুক্তরাষ্ট্রের বাজারে আমরা কিছু পণ্যে শুল্কমুক্ত সুবিধা পেতাম, এবং অন্যান্য দেশেও, এবং চায়নাতেও আমরা পাই, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, অনেক দেশে আমরা শুল্কমুক্ত সুবিধা পাই। কিন্তু আমরা যখন উন্নয়নশীল দেশ হব তখন এই সুবিধাটা আমাদের থাকবে না। এবং ঋণের ক্ষেত্রেও আমরা ওয়ার্ল্ড ব্যাংক হোক, জাইকা হোক বা IMF হোক, আমরা সব মানে অনেক কম সুদে, নামমাত্র সুদে আমরা হচ্ছে ঋণ পাই। কিন্তু যখন আমরা উন্নয়নশীল দেশ হব এই সুবিধাগুলি থাকবে না। এটা সাদা চোখে দেখলে এটা হচ্ছে আমাদের জন্য ক্ষতিকর, কিন্তু এখন অপরের সুবিধা নেওয়ার জন্য বা অপরের সহায়তা নেওয়ার জন্য কেউ চিরকাল গরিব থাকতে চায় না। আত্মমর্যাদার একটা ব্যাপার আছে। হ্যাঁ,
এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবারই কিন্তু বলছেন যে আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই। ওই যে হেনরি কিসিঞ্জারের কথা বলছেন যে তিনি ভুল বলেছেন যে তলাবিহীন ঝুরি ফকিরের জাতি বা ভিক্ষুকের জাতি হয়ে থাকতে চাই না। এই ব্যাপারটা আপনি কীভাবে দেখেন যে আসলে কিছু সুবিধা বাদ দিলেও বাদ দিয়ে হলেও আত্মমর্যাদা নিয়ে জাতি দাঁড়াতে চাওয়ার চেষ্টাটা কীভাবে? জি, আমি সেটাই বলছিলাম যে অন্যের সুবিধা নিয়ে বাঁচার জন্য কেউ চিরকাল গরিব থাকতে চায় না। সবাই চায় যে সে মাথা উঁচু করে দাঁড়াবে, তার অবস্থাটা ইমপ্রুভ হবে এবং একসময় সে নিজে অন্যকে সহায়তা করবে। এবং বাংলাদেশও হচ্ছে তেমনটাই চেয়েছে। এবং বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশ হলে 24 সালে যদি স্বীকৃতি পায়, আমরা 27 সাল পর্যন্ত এসব সুযোগ সুবিধা আমরা পাবো। ট্রানজিশন পিরিয়ড হিসেবে 3 বছর আমাদের এসব সুযোগ সুবিধা থাকবে, এরপরে এগুলি আমাদের থাকবে না। কিন্তু এতে আমাদের যে খুব একটা লস হবে, এখন অনেকেই মনে করছেন যে লস হবে, কিন্তু আমার মনে হয় যে এতে লস হবে না। কারণ যেসব দেশ হচ্ছে উন্নয়নশীল দেশ হয়েছে তাদের কারোরই লস হয়নি, বরং তারা হচ্ছে সক্ষমতা অর্জন করছে, নিজস্ব সক্ষমতা বেড়েছে। তারপরে হচ্ছে যখন তার গ্লোবালি হচ্ছে ইমেজ বাড়ে যে এই দেশ বাংলাদেশ আর গরিব দেশ নয়, বাংলাদেশ হচ্ছে উন্নয়নশীল দেশ এবং তারা আরও তাদের সামনে এই সম্ভাবনা আছে, তখন বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করে। আপনি জানেন যে আমাদের 100 ইকোনমিক জোন হচ্ছে, সেখানে চায়নার জন্য আলাদা ইকোনমিক জোন আছে, জাপানের জন্য আছে, ইন্ডিয়ার জন্য আছে এবং সেখানে হিউজ পরিমাণ বৈদেশিক। আচ্ছা, আমরা আপনাকে শুনবো। আমি একটু দেখিনি যে আজকে দর্শক যে বলছিলাম যে উদযাপনের কথা বলছিলাম, বৃহস্পতিবার সারাদিনই নানা আয়োজনে এই উন্নয়নশীল দেশের বাংলাদেশ প্রবেশ করেছে আর উদযাপন করেছে সরকার, বর্তমান সরকার। সেখানে সন্ধ্যার দিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লেজার শোর আয়োজন করা হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি এটা উপভোগ করেছেন। তা আমরা তার একটি অংশ একটু দেখে নিই। বিরতির পর আবার আমন্ত্রণ ইয়াং নাইট অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি বাংলাদেশ উন্নয়নশীল দেশে কি বলবো, উন্নয়নশীল দেশে পদার্পণ করলো বা সেই স্বীকৃতি অর্জন, সেই সঙ্গে এই স্বীকৃতির বা এই অর্জনটি নিয়ে যে বৃহস্পতিবার সারা দেশে যে উদযাপনটি করা হয়েছে সেই বিষয়টি নিয়ে। এই বিষয়টি নিয়ে দুজন আমাদের সঙ্গে কথা বলছেন। আমাদের সঙ্গে স্টুডিওতে যিনি আছেন আবুল আল কাশেম, তিনি সিনিয়র রিপোর্টার দৈনিক কালের কণ্ঠ, এবং আমাদের সঙ্গে স্কাইপের মাধ্যমে যোগ দিয়েছেন গালিব ইবনে আনোয়ারুল আজিম, তিনি কাজ করেন ইউএনসিডিএফে। তিনি ফার্মগেট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তার বাসা থেকে। টেকনিক্যাল সমস্যার কারণে আমরা অনুষ্ঠানের প্রথম ভাগে তার সাথে যোগ দিতে পারিনি, এখন তিনি আমাদের সঙ্গে আছেন। গালিব, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাকে। আচ্ছা,
জি, ধন্যবাদ। আচ্ছা, আমরা যে কথা বলছিলাম যে আসলে যে উন্নয়নশীল দেশে বাংলাদেশের পদার্পণ, সেই সঙ্গে সুবিধা অসুবিধা সবকিছু নিয়ে আপনি কিছু জানতে চাইবো, আপনার কাছে কি মনে হয় যে এই অর্জনটা, এই উন্নয়নশীল দেশের স্বীকৃতি, সেটি আসলে সাধারণ মানুষের মধ্যে কতটা প্রভাব ফেলবে, বা সামাজিক জীবনের ইম্প্যাক্টটা কি মনে হয় আপনার কাছে? আহ, আমার কাছে মনে হয় যে এটা আসলে সাধারণ মানুষেরই অর্জন প্রথমত। হ্যাঁ, আমাদের প্রবাসী শ্রমিকদের অর্জন, আমাদের গার্মেন্টস শ্রমিকদের অর্জন, আমাদের একেবারে ছোট ব্যবসায়ী থেকে শুরু করে যারা ঝুঁকি নিয়ে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন তাদের অর্জন, বিদেশি বিনিয়োগকারীদেরকে যারা এখানে ডেকে এনেছেন এবং তাদের জন্য বিনিয়োগের ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছেন তাদের অর্জন। সুতরাং এটার সুফলটা আমাদের সাধারণ মানুষই কম বেশি যাতে ভোগ করতে পারে সেটার জন্য আমাদের সেই প্রাতিষ্ঠানিক বিন্যাসগুলো গড়ে তুলতে হবে। আচ্ছা। এখন প্রশ্ন আসে যে ধরেন আমাদের আয় বাড়ছে, মাথাপিছু আয়। কিন্তু এই মাথাপিছু আয় কি আসলে সবাই সমান ভাগে পাচ্ছে? সেই প্রশ্নটা যদি আমরা করি তাহলে দেখতে পাবো যে আপনি দেখবেন যে গত ৫ বা ১০ বছরের যদি পরিসংখ্যান নেই, আমাদের বৈষম্য বাড়ছে। হ্যাঁ? শীর্ষ ১০ ভাগের হাতে সম্পদের পরিমাণ বেড়ে যাচ্ছে। সবচেয়ে নিচের টায়ারের যে 5% জনগণ আছেন তাদের হাতে সম্পদের আনুপাতিক পরিমাণ কমে যাচ্ছে। সুতরাং প্রবৃদ্ধি হোক, অর্জন হোক, আয় বাড়ুক সেটার সুফল নির্ভর করবে যে এই সম্পদের বন্টন কিভাবে হয়। এবং সেই সম্পদের বন্টনটা কিন্তু আসলে ইকোনমি যতটা নির্ভর করে তার চেয়ে বেশি এটাকে নির্ণয় করে দেয় হচ্ছে আপনার পলিটিক্যাল ইকোনমি। অর্থাৎ আপনার রাষ্ট্র ব্যবস্থা, আপনার বন্টন ব্যবস্থা, আপনার উৎপাদন ব্যবস্থা কিভাবে সেই সম্পদের বন্টনকে, সুফলটাকে কার হাতে পৌঁছে দিচ্ছে। এখন আমরা যখন ট্রানজিশন এর মধ্যে দিয়ে যাব, তো আমাদের হাতে অনেকগুলো চ্যালেঞ্জ আসবে। সেই চ্যালেঞ্জগুলো আমাদের সাধারণ মানুষকে যেমন মোকাবেলা করতে হবে, তেমনি তাদেরকে এটাও ভাবতে হবে যে এই সুফলটা আসলে কার হাতে পৌঁছাচ্ছে। আচ্ছা। এবং সেই সুফলটা যদি আল্টিমেটলি না পৌঁছায় তাহলে দীর্ঘমেয়াদে দেখা যাবে যে হয়তো মাথাপিছু আয়ের পরিসংখ্যানে অনেক উজ্জ্বল পরিসংখ্যান তৈরি হবে। জিডিপির প্রবৃদ্ধি অনেক ভালো দেখাবে। কিন্তু আপনি দেখবেন যে হয়তো আমাদের একটা বিশাল অংশ শিশুরা অপুষ্ট রয়ে গেছে, শিক্ষা পাচ্ছে না, স্বাস্থ্যসেবা অপ্রতুল। এ ধরনের মৌলিক চাহিদাগুলো যদি পূরণ করতে না পারি তাহলে ধরেন আমি উন্নত রাষ্ট্র হচ্ছি বা উন্নয়নশীল রাষ্ট্র হচ্ছি এসব তকমায় তো সাধারণ মানুষের জীবনে কিছু যাবে আসবে না। তো আমার মনে হয় যে সেই দিকে এখন আমাদের আলোকপাত করাটা জরুরি। আচ্ছা, আমি আসছি। এবং আপনার মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আজকে যখন বক্তব্য দিচ্ছেন তার সংবর্ধনা অনুষ্ঠানে সকালবেলা, তিনি বলছেন যে এই অর্জনটি আসলে একদম সাধারণ মানুষের। আমি একটু এই বক্তব্য সূত্র ধরে আপনাকে জানতে চাইবো। প্রধানমন্ত্রী কিন্তু একটি কথা বলেছেন যে একসময় একটা আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে এই অগ্রগতি যেন থেমে না যায়। আচ্ছা, সেই আশঙ্কাটা কি আছে? এই অগ্রগতি থেমে যাওয়ার আশঙ্কা আসলে সবারই থাকে, কারণ আপনি অগ্রগতি অর্জন করেন হচ্ছে কাজের মধ্য দিয়ে, অগ্রগতির মধ্য দিয়ে, এবং কোনো আপনার ইকোনমিক্যালি অর্জনের মধ্যে দিয়ে কিছু অর্জন করা, এবং প্রতিদিন হচ্ছে নতুন সম্পদ সৃষ্টি করা। আপনি এবছর ১০০ টাকা আর্ন করলেন, ১০০ টাকার কাজ করলেন বা সম্পদ করলেন, আগামী বছর যদি ১১০ টাকার সম্পদ করতে পারেন, এই ১০ টাকাই হচ্ছে আপনার বাড়তি অর্জন। তো যখন কোনো দেশের রাজনৈতিক অস্থিরতা বা অভ্যন্তরীণ জাতিগোষ্ঠীর মধ্যে কোনো দ্বন্দ্ব থাকে, বা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগেও অনেক সময় হয় যে ইকোনমিক অ্যাক্টিভিটিস কমে যায়, আচ্ছা। প্রবৃদ্ধি অনেক সময় নেগেটিভ হয়ে যায়, তখন হচ্ছে আপনার এই অর্জনটা থাকে না। আচ্ছা, আপনি কিছু উদাহরণ দিচ্ছিলেন যে হ্যাঁ, আমি উন্নয়নশীল দেশে উদাহরণ উঠেছে আবার পরে। দিচ্ছিলাম যে শ্রীলঙ্কা, হ্যাঁ। শ্রীলঙ্কা এক সময় হচ্ছে এখন সিঙ্গাপুরের প্যারালাল লেভেলে তাদের অগ্রগতি ছিল, এবং তাদের হচ্ছে গার্মেন্টস সেক্টর খুবই বুমিং একটা সেক্টর ছিল। কিন্তু তামিল গেরিলাদের সাথে দীর্ঘকাল যুদ্ধের কারণে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক কমে গেছে, এবং তারা হচ্ছে যে এখন শ্রীলঙ্কার এক্সপোর্ট আমাদের চেয়ে কম, আচ্ছা। রিজার্ভও আমাদের চেয়ে কম, এবং তো শ্রীলঙ্কা তার আগের অবস্থান থেকে অনেক নিচে নেমে গেছিলো মাঝখানে দীর্ঘকাল। এবং আফ্রিকার একটা দেশের কথা আমি জানি যে তারা হচ্ছে উচ্চ মধ্যম আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে নেমে আসতে বাধ্য হয়েছে। এবং আপনি যদি জানেন, আপনি অবশ্যই জানেন যে পাকিস্তান, তারা হচ্ছে একসময় আমাদের তুলনায় অনেক অনেক হাই ছিল তাদের সব ধরনের অ্যাক্টিভিটিস, এবং আমরা যখন স্বাধীন হলাম তখন পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান তো আকাশ পাতাল তফাৎ ছিল। এবং তাদের অভ্যন্তরীণ যে রাজনৈতিক অস্থিরতা, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের কারণে সামরিক শাসন। হ্যাঁ, এবং পাকিস্তানের ইকোনমি আমাদের থেকে সব দিক থেকেই পিছনে। তাদের এক্সপোর্ট এখন মাত্র $20 বিলিয়ন, আমাদের এক্সপোর্ট $35 বিলিয়ন। এবং তাদের হচ্ছে রেমিটেন্স, রিজার্ভ, ইম্পোর্ট, এমনকি ইম্পোর্ট হয়। একটা দেশের ইম্পোর্ট যখন বেশি হয়, এক্সপোর্ট কোনো কারণে হয়তো
কম থাকতেও পারে, কিন্তু ইম্পোর্ট যখন বাড়ে তখন বোঝা যায় যে ওই দেশের মানুষের হচ্ছে ডিমান্ড আছে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু তাদের ওরকম ডিমান্ডও কমে যাচ্ছে, এবং একটা দেশের উন্নয়নের জন্য নিজস্ব লোকদের ডিমান্ড এটা মানে আমি খুবই গুরুত্বপূর্ণ। যদি বলি সেটা হচ্ছে যে মানে উন্নয়নশীল দেশের কাতারে আমরা নাম লেখালাম, কিন্তু অগ্রগতিটা ধরে রাখতে না পারলে আবার আমাদের ডিমোশনের সুযোগ আছে। হ্যাঁ, এবং আমরা যদি 21 সালে হ্যাঁ। 21 সালে এবং কি 24 সালে যদি হচ্ছে যে আমরা নিচে নেমে যাই, যে আমরা যে 3টা শর্ত পূরণ করলাম এর মধ্যে 2টা শর্ত যদি আমরা নিচে নেমে যাই, তাহলে হচ্ছে যে আমরা উন্নয়নশীল দেশ আসলে হতে পারবো না। এখন যে প্রাথমিক একটা সুপারিশ পেয়েছি আর সেটা কিন্তু আর ইফেক্টিভ হবে না। এখন কাজ করার প্রয়োজনীয়তা এখন আরো অনেক বেশি। এখন আচ্ছা, আমি একটু আবার গালিব আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে আজকে প্রধানমন্ত্রীকে যখন সংবর্ধনা দেওয়া হচ্ছিল, তখন ভিডিও বার্তায় জাতিসংঘ, বাংলাদেশের যে উন্নয়ন সহযোগী আছে, বিশ্ব ব্যাংক, এডিবি, জাইকাস, তারা সবাই বাংলাদেশের প্রশংসা করেছেন, পাশে থাকার কথা বলেছেন। আপনার কাছে কি মনে হয় এই অর্জনটা বিদেশের, আমরা তো বলছি যে এই অর্জনটা এক ধরনের আত্মমর্যাদার জন্য আসলে খুব প্রয়োজন আমাদের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি, আপনার কাছে কি মনে হয় বিদেশি এইটি বাংলাদেশের ভাবমূর্তি, বাংলাদেশের মানুষের ভাবমূর্তি, বাংলাদেশে যে কাজ থাকেন বিদেশে, এটি কতটা সাহায্য করবে আপনাকে মনে হয়? এটি নির্ভর করবে যে আমরা এই ভাবমূর্তি ব্র্যান্ডিং নিজেদেরকে কিভাবে করি। আমাদের যদি আমরা দক্ষ শ্রমিক এবং আমাদের উন্নত মানব সম্পদ দিয়ে সারা পৃথিবীতে আমরা দক্ষতার পরিচয় দিতে পারি, তাহলে সেটা বাংলাদেশের ব্র্যান্ডিং হিসেবে কাজ করবে। যদি আমাদের বন্দর ভালো পারফর্ম করে, তাহলে ব্যবসায়ীরা বাংলাদেশের বন্দরের উপর আস্থা পাবে, তখন এটা ভালো কাজ করবে। আমাদের যদি রাজনৈতিক স্থিতিশীলতা থাকে, তাহলে বিদেশি বিনিয়োগকারীরা এখানে নিশ্চিন্তে এসে বিনিয়োগ করবে, তখন এই ব্র্যান্ডিংটা কাজে লাগবে। কিন্তু এই শুধুমাত্র এই ব্র্যান্ডিংটা আপনাকে কোনো খুব বড় যে লেভারেজ দেবে, আমার কাছে সেটা মনে হয় না। মানে এর সাথে যে আরো অনেক অনুঘটকগুলো রয়েছে, সেগুলো আমাদের অভ্যন্তরীণ পরিবেশে নিশ্চিত করতে হবে। আচ্ছা, এই আপনি বলছেন রাজনৈতিক একটা কি বলবো যে স্থিতাবস্থা থাকা দরকার। এই যে এই উন্নয়নশীল দেশ হলাম একটা অর্জন, সেটি নিয়েও কিন্তু বাংলাদেশের রাজনৈতিক এক ধরনের মতবিরোধ রয়েছে। আজকেও আমরা দেখতে পাচ্ছি যে প্রধান দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে এই অর্জনটি নিয়ে এবং উদযাপন পালন করা নিয়ে কিন্তু এক ধরনের রেষারেষি, এক ধরনের পাল্টাপাল্টি বক্তব্য চলছে। তাহলে কি আপনি এইটাই খুব একটা আশাবাদী করে? এই উদযাপন বা এই যে acknowledgement আমরা পেয়েছি গ্লোবালি, এইটাকে নিয়ে বিরোধিতা করার আমি খুব একটা মৌলিক কোনো গ্রাউন্ড দেখি না। হ্যাঁ? অগ্রগতি যে হয়েছে এটা আপনি একেবারে গ্রামের প্রান্তিক মানুষের জীবন আচরণে গত ১০ বছরের যদি আপনি তুলনা করেন, তাহলেই টের পাবেন। সুতরাং এটাকে নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই। এখন প্রশ্ন তোলার যেতে পারে যে, বা আমাদের মূল রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে পলিসি ডিবেট হতে পারে যে সামনের দশকে আমরা কিভাবে এগিয়ে যাব। আচ্ছা। সেটার পলিসি নিয়ে, এবং সেখানে যদি গঠনমূলক বিতর্ক হয়, সমালোচনা হয়, তাহলে সেটা আমাদের জন্য স্বাস্থ্যকর হবে। আর যদি বিরোধিতার খাতিরে বিরোধিতা হয় এবং এই অচলাবস্থা চলতে থাকে, এবং আমাদের যে প্রতিষ্ঠানগুলো, ধরেন আমাদের পার্লামেন্ট এবং আমাদের পলিসি মেকিং ইনস্টিটিউশন গুলো যদি যথাযথভাবে কাজ না করে, তাহলে পরস্পরকে দোষারোপ করা ছাড়া আর আমাদের অর্জন কিছু হবে না। তখন আমরা হয়তো ১০ বছর পরে আজকে যে জায়গায় আছি, সেই জায়গা থেকে খুব বেশি দূরে এগোতে পারব না। আচ্ছা, আমি আবুল কাসেম আপনার কাছে এখানে আসতে চাই। আপনার এই যে অর্জনটা, আপনি এখানে সম্ভাবনা কি দেখতে পাচ্ছেন, বা সামনে চ্যালেঞ্জটা কি মনে হচ্ছে আপনার কাছে? সম্ভাবনা হচ্ছে আমাদের প্রধানত যে আমরা উন্নয়নশীল দেশ হলাম, এটা আমাদের বিশ্বে ইমেজ বিল্ড আপ করবে। এবং আমি ওনার সাথে একমত যে এখন আপনার অন্য দেশের, যেমন যদি বলি যে মালয়েশিয়ার কতজন মানুষ জানবে যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে? বেশি মানুষ জানবে না। যারা হয়তো জানতে চাবে উদ্দেশ্য নিয়ে, তারা হয়তো জানবে। কিন্তু আমাদের উন্নয়নশীল দেশের যে আমাদের যে স্ট্যাটাস, এটা এই যে ব্র্যান্ডিং, এই ব্র্যান্ডিংয়ের সম্মান আমাদের নিজেদেরই অর্জন করতে হবে। সেটা হচ্ছে আমাদের কাজ দিয়ে অর্জন করতে হবে। যেমন আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। আমাদের প্রায় ৮০ লাখ শ্রমিক বিদেশে কাজ করে, তারা হচ্ছে পুরোপুরি অদক্ষ, এবং এর চেয়ে অনেক কম শ্রমিক পাঠিয়ে ফিলিপাইন অনেক বেশি পরিমাণ রেমিটেন্স আর্ন করে। তো আমাদের এদেরকে হচ্ছে দক্ষ করতে হবে। এবং আপনি জানেন যে বাংলাদেশে এখন জনসংখ্যার বোনাস কাল অতিক্রম করছে, এবং ৬১ সাল পর্যন্ত আমাদের এই বোনাস কাল থাকবে, যে ৬১ সাল পর্যন্ত দেশের অধিক সংখ্যক মানুষ কর্মক্ষম থাকবে। তো আমরা এদের যদি উপযুক্ত শিক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলতে পারি, এবং দেশে যদি শিল্পায়ন হয়, ১০০ ইকোনমিক জোন হচ্ছে, সেখানে দেশে বিদেশি ইনভেস্টমেন্ট আসে, তো তাহলে দেশে কর্মসংস্থান হবে। এবং আমরা বিদেশে যদি এদেরকে এক্সপোর্ট করতে পারি, তাহলে বিদেশে যদি তারা ভালো কাজ করতে পারে, তাহলে তাদের সম্মান ওখানে তৈরি হবে, এবং তাদের মাধ্যমেই হচ্ছে বাংলাদেশের সম্মানটা তৈরি হবে। আচ্ছা, এটা একটা বিষয়। আর
আরেকটা যেটা হচ্ছে যে উন্নয়নশীল দেশ হওয়ার কারণে আমাদের দেশে বিদেশি বিনিয়োগ বাড়ার একটা সম্ভাবনার কথা বলছেন অর্থনীতিবিদরা। কিন্তু সেটা করতে হলে যে আমাদের দেশের যে ব্যবসায়ীরা আছেন, বিনিয়োগকারীরা আছেন, তাদেরকে ভালো রাখতে হবে। আচ্ছা, বিনিয়োগের পরিবেশ, ব্যবসার পরিবেশ নিশ্চিত করতে হবে গভর্নমেন্টকে। যেমন অবকাঠামো উন্নয়ন, গ্যাসের সংযোগটা ইনশোর করতে হবে। গভর্নমেন্ট অবশ্যই এলএনজি ইম্পোর্টের একটা উদ্যোগ নিয়েছে, হয়তো এই বছরের শেষ থেকে পাওয়া যেতে পারে। বিদেশি কোনো একজন শিল্পপতি বাংলাদেশে বিনিয়োগ করার আগে অবশ্যই সে বাংলাদেশ সম্পর্কে খোঁজখবর নেবে, কিন্তু সে বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে আগে ডিরেক্ট অর ইনডাইরেক্ট যোগাযোগ করবে যে বাংলাদেশের ব্যবসার পরিবেশটা কেমন, এখানে ব্যবসা প্রফিটেবল কিনা, এখানে বিনিয়োগ করে গ্যাস বিদ্যুৎ পাওয়া যাবে কিনা বা কী। যদি এগুলি নিশ্চিত করা যায় এবং বাংলাদেশের ব্যবসায়ীরা যদি হ্যাপি থাকে, তাহলে বাংলাদেশ এই কি বলবো যে এর সম্ভাবনাটুকু আমরা ঘরে তুলতে পারবো। আমি একটু গালিব আপনার কাছে আসতে চাই, সেটা একটু একদম শেষ মুহূর্তে চলে এসেছি আমরা। আপনার কাছে জানতে চাইবো এই যে অর্জন, এই অর্জন দিয়ে আপনি আসলে কি বলবো বাংলাদেশের সামনের বাংলাদেশকে কিভাবে দেখেন আপনি, এবং সম্ভাবনার আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ আসলে কোন দিকে এগোচ্ছে? আমার কাছে মনে হয় যে বাংলাদেশ যদি তার মানে প্রতিষ্ঠানগুলোকে শক্ত করে তৈরি করতে পারে, মানে সেটা আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেটিক প্র্যাকটিস এবং আমাদের যে স্থিতিশীলতা বজায় রাখার জন্য যা যা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রয়েছে সেগুলোকে যদি আমরা ধরে রাখতে পারি। আর আমি আরেকটা বিষয়ের উপর জোর আরোপ করবো, যেটা আমাদের আরেকজন এখানে উপস্থিত অতিথি বললেন, যে আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে, সুতরাং আমাদের সেই জনগোষ্ঠী এবং তাদের হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট, যেটা আপনি জানেন যে জাতিসংঘ প্রবল জোর আরোপ করে থাকে। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমাদের মূলধন। আমাদের 17 কোটি মানুষ, যে তার মধ্যে যারা তরুণ জনগোষ্ঠী, কর্মক্ষম জনগোষ্ঠী, তারাই আমাদের মূলধন। তাদেরকে আমরা যত সক্রিয় এবং শক্তিশালী জনগোষ্ঠীতে রূপান্তর করতে পারবো, তত বেশি আমরা দ্রুত এগিয়ে যাব। সুতরাং আমার কাছে মনে হয় যে এই প্রাতিষ্ঠানিক ভিত্তির জোর আরোপকরণ এবং হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট, এই দুটাই নির্ণয় করে দিবে যে আগামী 10 বছরে আমরা কত দূর এগিয়ে যেতে পারি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমার সময় একদম শেষ। আবুল কাশেম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সুযোগ দেওয়ার জন্য, এবং গালিব ইবনে আনোয়ার আজিম, আপনি আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের শেষ সময় চলে এসেছি, এবং দর্শক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এটি নিয়ে সময় থাকবেন।